প্রায় ২ সপ্তাহ ধরে সীমান্ত ভাইয়ের সামনে পড়ছি না। আমি বহুবার তাকে দেখেছি। ছাদে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থেকে দেখেছি। রাস্তায় লুকিয়ে দেখেছি। কিন্তু তিনি আমাকে দেখেননি। এভাবে আর কতদিন পালিয়ে থাকব? কি দরকার ছিল চুমু খাওয়ার? সবকিছুতেই বাড়াবাড়ি। এমন কাজ করেছি এখন তার সামনে যেতেই পারছি না। নিজের ওপর বেজায় রাগ হয়। আসলে আমি একটা নির্বোধ, বোকা। এলাকায় আমার ৩ জন গোয়েন্দা আছে। এদের কাজ হলো সীমান্ত ভাইয়ের ওপর নজর রাখা, কোথায় যায়, কোন মেয়ের সাথে কথাবার্তা বলে, এসব। ওরা সব খবরাখবর এনে আমাকে দেয়। ৩ জনে হাই স্কুলে পড়ে। এই কাজ অবশ্য মহা আগ্রহে বিনা বেতনে করে দেয়। মাঝে মাঝে ওদের রেস্টুরেন্টে খাওয়াতে হয় শুধু। আজকে এসে ওরা খবর দিল এলাকার কোন মেয়ে নাকি সীমান্ত ভাইকে প্রেমের প্রস্তাব দিয়েছে। যে হিরোর মতো দেখতে, মেয়েরা তো প্রস্তাব দিবেই। মেয়েটাও নাকি খুব রূপবতী। চিন্তায় পড়ে গেলাম। সীমান্ত ভাইকে নিয়ে চরম অনিরাপত্তায় ভুগতে লাগলাম। কোত্থেকে কোন মেয়ে এসে আবার টুপ করে তার মনটা চুরি করে নেয়। ওদের জিজ্ঞেস করলাম, বলতো কি করা যায় এখন? আপু, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। তুমি আমাদের টাকা দাও, আমরা পোস্টার ছাপাই। পোস্টার লেখা থাকবে, সীমান্ত আমার, কেউ তাকে প্রেমের প্রস্তাব দিবে না। গভীর রাতে পোস্টারগুলো আমরা লাগিয়ে দেব দেয়ালে দেয়ালে। ওদের কথা শুনে আমি হেসে লুটুপুটি খাচ্ছি। এরা তো দেখছি পাগলামিতে আমার থেকে এক কাঠি উপরে। হাসি থামিয়ে বললাম, এসব ছেলে মানুষই কার্যক্রম, এসব করা যাবে না। আমরা তো ছেলে মানুষই। তুমি সবে কলেজে পড়ো, আমরা হাই স্কুলে। ভেবে দেখো কি ব্যাপারটা কি দারুণ হবে। এক চুমু খেয়ে সীমান্ত ভাইয়ের সামনে যেতে পারছি না, তার উপর এমন উদ্ভট কাণ্ড করলে সর্বপ্রথম তিনি আমাকে সন্দেহ করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো বাড়াবাড়ি করব না। কঠিন মুখে ওদের বারণ করলাম, কিন্তু এরা কি সব বুঝিয়ে সুঝিয়ে আমাকে রাজি করিয়ে ফেলল। আমি ওদের পাল্লায় পড়ে গেলাম। সত্যি এরকম পোস্টার ছাপিয়ে দিলে সীমান্ত ভাইয়ের কেমন প্রতিক্রিয়া হবে সেটা দেখার ভীষণ আগ্রহ হলো হঠাৎ আমার মনে। পরদিন রাতেই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দিল ওরা। সকালে হইচই পড়ে গেল। কি উদ্ভট কাণ্ড এগুলো! ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সবার মুখে মুখে শোনা গেল, কিন্তু আমি এখন বিষয়টা উপভোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তা হচ্ছে। সীমান্ত ভাই যদি আমাকেই সন্দেহ করে। ওদের কাছে শুনেছি এসব দেখার পর তিনি নাকি চটে গেছেন খুব। আমি রুম থেকে বের হলাম না। মামিদের মুখেও শোনা গেল ব্যাপারটা। বাসার সবাই বলাবলি করছে কোন মেয়ে যেন সীমান্তর নামে পোস্টার ছাপিয়েছে। বাসার সবাই হাসতে হাসতে শেষ, শুধু বড় মামা বাদে। তিনি খুব রেগে আছেন। কি বেয়াদব মেয়ে মানুষ! হঠাৎ আমাদের বাসায় সীমান্ত ভাইয়ের গলা শোনা গেল। আমার নাম ধরে ডেকেছে। সেরেছে কাজ। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি দ্রুত রুম থেকে বের হয়ে স্টোর রুমের ভাঙাচোরা আসবাবপত্র বই খাতার মধ্যে গিয়ে লুকিয়ে পড়লাম। বাসার সবার কাছে সীমান্ত ভাই আমার কথা জিজ্ঞেস করেছে। আমার সাথে নাকি তার খুব জরুরি কথা আছে, কেউ আমাকে বাসায় খুঁজে পাচ্ছে না। বড়মামি বললেন, ও তো রুমেই ছিল, আর বাসা থেকেও তো বের হতে দেখিনি। পুরো বাসা খুঁজে আমাকে পাওয়া গেল না। বড্ড বেকায়দায় পড়লাম। ওদের কথা মতো কি উদ্ভট কাজ করে বসলাম। সীমান্ত ভাই এসব বাসায় বলে দিলে কি বিশ্রী ব্যাপার হবে না? তিনি এসব বাসায় বললেন না। আমার চিন্তা একটু দূর হলো। অনেকক্ষণ আমার অপেক্ষায় বসে থেকে তিনি চলে গেলেন। বাসার সকলের কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। সীমান্ত ভাইয়ের আমার কাছে এত জরুরি কি? ওই দিন কোনো মতে বেঁচে গেলেও হুট করে একদিন একদম সীমান্ত ভাইয়ের মুখোমুখি হয়ে গেলাম। তাকে দেখেই উল্টো দৌড় দেওয়া শুরু করলাম। তিনি উঁচু গলায় ডেকে বললেন, দৌড়বে না তুমি আজকে, আমার কথা শুনে যাও। খারাপ হবে খুব, বদমাইশ, দাঁড়া বলছি। আমি দাঁড়ালাম না। সীমান্ত ভাই বোধ হয় এবার ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনিও আমার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। আমি হতভম্ব। তিনি এই কাজ করে বসবেন আমি ভাবতে পারিনি। অমন বলিষ্ঠ তাগড়া পুরুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আমি পরাস্ত হলাম। সীমান্ত ভাই আমার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে ভয়াতুর চোখে এক নজর তাকাই তার দিকে। ক্ষিপ্তবৎ অগ্নিমূর্তি হয়ে থাকা সীমান্ত ভাইয়ের দিকে দ্বিতীয়বার তাকানো সাহস হয় না। সকলের কাছে অনমনীয় দুঃসাহসিক আমি হঠাৎ অত্যন্ত তটস্থ হয়ে গেলাম। বাসার কেউ আমার এই বেহাল দশা দেখলে খুব মজা পেত। গর্জে ওঠে, সীমান্ত ভাই, এদিকে তাকাও। আমি ধীরে ধীরে চোখ তুলে তাকাই। তিনি রাগে গড় গড় করে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? কেন করছো এসব পাগলামি তুমি?
আমাকে রাস্তায় দেখলে উল্টো দৌড় দেওয়া শুরু করো, বাসায় গেলে স্টোররুমে ঢুকে পড়ো, ছাদে দেখলে সিঁড়িঘরের আড়ালে লুকিয়ে উকিঝুঁকি মারো। আমি কোনো উত্তর না দিয়ে খুনের দায়ে ফেঁসে যাওয়া অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। সীমান্ত ভাই আবার বললেন, সেদিন আমার রুমে গিয়ে কি কাণ্ডটা করলে তুমি? পালানোর জন্য অজ্ঞান হওয়ার নাটক করে বাসার সকলের সামনে আমাকে আরও বিব্রত করলে। এই পর্যন্ত কি যথেষ্ট ছিল না? এরপর তুমি তোমার সাঙ্গপাঙ্গ দিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিলে আমার নামে। আমার বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছে। তুমি বুঝতে পারছো তুমি আমাকে কীরকম পরিস্থিতিতে ফেলেছ? সীমান্ত ভাই আমার কাছ থেকে উত্তর অপেক্ষা না করে আবার বলছেন, আমার জন্মদিনের পার্টিতে অবনীকে তুমি বাথরুমে আটকে রেখেছিলে, তাই না? কেন আটকেছিলে? ও আমার পাশে বসেছিল তাই? কীরকম জঘন্য কাজ এগুলো! তোমার কি বোধ বুদ্ধি কিছু নেই? যথেষ্ট বড় তুমি, কলেজে পড়ো, তোমার বাসায় তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু সেটা তো আর সবার সঙ্গে করতে পারো না। সীমান্ত ভাইয়ের এত কঠিন আচরণে আমার হৃদয় মন চরম আহত হচ্ছে। তার এরকম প্রতিক্রিয়া করা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার কান্না পেয়ে যাচ্ছে। আমি জানি আমি যা করেছি সব অন্যায়, অযৌক্তিক, অবাস্তব। ঝরঝর করে আমার চোখ থেকে জল গড়াতে লাগলো। আমার কান্না সীমান্ত ভাই দেখলেন না। তিনি আবার বলতে শুরু করেন, তুমি এত বাড়াবাড়ি করা সত্ত্বেও আমি কাউকে কিছু বলিনি, তোমাকে শুধু আমার কথা শুনতে বলেছিলাম। তুমি আমার কথা অবধি শুনতে রাজি হলে না। কতবার বলেছিলাম তোমার সাথে আমার জরুরি কথা আছে। সবারই সহ্যের সীমা থাকে, তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছ। আমার কান্না থামছে না। সরু গলির ভিতরে সীমান্ত ভাইয়ের সামনে দাঁড়িয়ে আমি কেঁদেই যাচ্ছি। মাঝে মধ্যে দুই একজন লোক আসা যাওয়া করছে, তারা আমার দিকে আর চোখে তাকাচ্ছে। কি কুৎসিত দৃশ্য! হঠাৎ করে আমার ওপরও রাগ ভর করলো। কঠিন গলায় বললাম, আমার সহ্যের সীমা আপনি অতিক্রম করে ফেলেছেন। অবুঝ বাচ্চা আমি এসব কেন করছি সেটা বোঝার ক্ষমতা আপনার নেই? এত নির্বোধ আপনি সেটা জিজ্ঞেস করার জন্য আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন? সীমান্ত ভাই রাগ চাপিয়ে যথেষ্ট ঠান্ডা গলায় বলার চেষ্টা করলেন, বুঝতে পেরেছি বলেই তো তোমাকে বলছি এসব আর করো না। আমিও শক্ত গলায় বললাম, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি সেটা ঠিক করে দেওয়ার কেউ না। পথ ছাড়ুন, আমার বাসায় যাব। সীমান্ত ভাই পথ ছাড়ে না। ভয়ভীতি সব ছাপিয়ে আমার এখন কেবল রাগ হচ্ছে। আমার সঙ্গে এত নির্দয়ের মতো আচরণ কিভাবে করলো? আমি আবার বললাম, পথ ছাড়ুন। আর হ্যাঁ, আপনি যেন কি বলেছিলেন আমি এত বাড়াবাড়ি করেছি কিন্তু কাউকে কিছু বলেননি। খুব দয়া করেছেন আমাকে। যান, গিয়ে সবাইকে বলুন, দরকার হলে মাইক ভাড়া করে এলাকায় প্রচার করেন, আমি কাউকে ভয় পাই না। এতক্ষণ সীমান্ত ভাইয়ের চেহারায় যে ক্রোধ ছিল এ পর্যায়ে কিছুটা কমে গেল। তিনি গম্ভীর শীতল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন হতাশ হয়ে। বললেন, তুমি কি করবে না করবে সেটা অবশ্যই তোমার ব্যাপার, কিন্তু তোমার কোনো কাজ যখন অন্যের জীবনে প্রভাব ফেলে তখন তো সেটা কেবল তোমার ব্যাপার হতে পারে না। খোলস ছেড়ে ছুড়ে আমি একদম নিজের আসল মেজাজে ফিরে আসলাম। ফেলুক প্রভাব, আমি পরোয়া করি না। কি করবেন আপনি আমাকে? আমার নামে থানায় কেস করবেন? ইফটিজিংয়ের মামলা ঠুকবেন? যা ইচ্ছে করুন। এই ধরনের স্বৈরাচারী আচরণ বন্ধ করো। পদ রোধ করে দাঁড়িয়ে থাকা সীমান্ত ভাইকে ঠেলে ঠুলে সরিয়ে আমি সামনে পা বাড়াতে উদ্যত হলেই তিনি আবার আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি তোমার সাথে এরকম আচরণ করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছ। আমার কথা শেষ হয়নি। আর কিছু বলার বাকি আছে আপনার? বলে ফেলুন, আমি শুনছি। না, এখন না, এখন আর সেই মেজাজ নেই, কাল দেখা করো। আমি কিছু না বলে চলে আসি। এতগুলো তিতা কথা হজম করতে গিয়ে বমি চলে এসেছে আমার। ঘটনার শুরুতে ভয়ে ততস্থ হয়ে থাকলেও শেষ পর্যায়ে ক্রোধে ফেটে পড়ছি। বাসায় ফিরে সোজা রুমে ঢুকে পড়লাম। ড্রেসিং টেবিলের উপর থেকে আমার ভীষণ পছন্দের কাঁচের পুতুলটা সজোরে ছুঁড়ে ফ্লোরে ফেললাম। সেটা কয়েক খণ্ড হয়ে গেল। তারপর আমার রাগটা খানিক কমল। তার সাথে আবার কাল দেখা করতে যাব আমি অসম্ভব। আর কোনো কথা শোনার দরকার আমার নেই। তবে একটা ব্যাপার ভীষণ অবাক লাগলো, আমি যা যা করেছি সব সীমান্ত ভাই ধরে ফেলেছে। খুব বুদ্ধিমান লোক। সকাল হতে কিভাবে যেন আমার মেজাজটা ভীষণ হালকা হয়ে গেল, রাগ উড়ে গেল। সীমান্ত ভাইয়ের আমার উপর চটে যাওয়া তো স্বাভাবিক। কী সব উল্টাপাল্টা কাজ করেছে আমি, আমার কাজকর্মের জন্যই উনি এভাবে মেজাজ হারিয়েছেন। কিন্তু আজ আবার দেখা করতে বলল কিসের জন্য? কাল হয়তো রাগের মাথায় চেঁচামেচি করেছে। আজ যদি আমার হাতটা ধরে ভীষণ উষ্ণ গলায় বলে, জেনিত আমি তোমাকে ভালোবাসি, এমনটা কি হতে পারে না?
আমি হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস পরেছি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল টানলাম, ঠোঁটে হালকা লিপস্টিক দিলাম, থ্রি পিসের সঙ্গে মিলিয়ে কানে ছোট ঝুমকা পরলাম। বাহ, আজকে আমাকে দেখতে ভালো লাগছে। আমি বেরিয়ে পড়ি সীমান্ত ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে। যত সামনে এগোচ্ছি আমার চিন্তা তত বাড়ছে। সীমান্ত ভাই আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। খোলা সবুজ ঘাসে বিস্তীর্ণ একটা মাঠ, বেশ কিছু ব্রেঞ্চ পাতা রয়েছে। কপত কপতিরা সেখানে বসে গল্প করছে। সকালের নরম রোদ এসে পড়েছে চারিদিকে, ঠান্ডা বাতাস বইছে। সীমান্ত ভাই হলুদ রঙের একটা শার্ট পরে রয়েছে। আমার সবচেয়ে অপছন্দের রঙ এটা। আমার অপছন্দের রঙের শার্টটিতেও তাকে অপূর্ব লাগছে। বসো। সীমান্ত ভাই নরম কণ্ঠে আমাকে বললেন। আমি তার দিকে এক নজর তাকিয়ে বসলাম। তিনিও আমার পাশে বসলো, বেশ দূরত্ব রেখে। সীমান্ত ভাইয়ের কথা শোনার জন্য কি যে বেকুল হয়ে উঠল আমার মন। তিনি কোনো ভনিতা ছাড়াই স্বাভাবিক জিজ্ঞেস করলেন, জেনিত, আমাকে তো আর ভালো লাগে কিংবা ভালোবাসা, তাই তো? সেজন্যই তুমি এসব করেছ? আমি সহজভাবে ব্যাপারটা স্বীকার করলাম। অস্বীকার করার উপায় নেই। সীমান্ত ভাই বললেন, ব্যাপারটা আমি বেশ আগে থেকে ধরতে পারলেও নিশ্চিত ছিলাম না, কারণ সবার কাছে শুনেছি তুমি অদ্ভুত ধরনের, যা মনে চায় তাই করো। আমি ভেবেছি আমার সঙ্গে যা করছো এসব কিছুই হয়তো তোমার স্বভাব সুলভ আচরণ, বিশেষ কোনো কারণ নেই। কিন্তু যেদিন তুমি আমার জ্বর দেখতে রুমে গেলে সেদিন সবটা আমার কাছে পরিষ্কার হলো। আমার চিন্তা বাড়ছে, এসব কেন বলছেন তিনি? এরপর কি বলবেন? তিনি আবার বললেন, ব্যাপারটা আমার কাছে যখন পরিষ্কার হয়ে গেল তখনই আমি তোমার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু তোমাকে কোনোভাবে পাচ্ছিলাম না। দেয়ালে পোস্টার লাগিয়ে কি উদ্ভট কাণ্ড করে ফেললে। তোমার ওপর মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। কালকের খারাপ ব্যবহারের জন্য দুঃখিত। সীমান্ত ভাই আবার থামলেন, যেন আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। ফাইনালি তিনি কি বলতে চাচ্ছেন এখনও বলছে না কেন? আমি ধৈর্যচ্যুত হয়ে যেতে লাগলাম। তিনি বললেন, আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কে যেতে পারবো না। তোমার এই একতরফা ভালোবাসা বলো কিংবা পাগলামি বলো, এগুলো শেষে তোমার মন খারাপের কারণ হয়ে যাবে। আজকে যদি তোমাকে আমি এটা না বলতাম তাহলে হয়তো তুমি একদিন আমাকে দোষারোপ করে বলতে, আপনি কেন সব বুঝিয়ে ভালোবাসার সুযোগ দিয়েছিলেন, তখন কেন বারণ করেননি। সেজন্য আজ আমি তোমাকে বারণ করে দিলাম। আশা করি তুমি বুঝতে পেরেছ। জানি তুমি জেদি, অবাধ্য, কিন্তু সব ব্যাপার জেদ খাটে না, অন্তত ভালোবাসায় না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমার গোটা জীবনে এই প্রথম বোধ হয় আমার পছন্দের কিছু হারাতে যাচ্ছি। রাগে ক্ষোভে গলা ছেড়ে চিৎকার দিতে ইচ্ছে করছে। জীবনে আমার কোনো চাওয়া অপূর্ণ থাকেনি। যা চেয়েছি তাই পেয়েছি। পছন্দের জিনিস নিজের করে পাওয়ার আজন্ম সে অভ্যাস, জেদ আমাকে যেন এখন পরিহাস করছে। খোলা বিস্তীর্ণ মাঠের সবুজ ঘাসগুলোর দিকে আমার অমনোযোগী দৃষ্টি। সীমান্ত ভাই আমাকে ডাকলেন, জেনিত। আমি আস্তে করে জিজ্ঞেস করি, আর কিছু বলতে চান আপনি? আমি সীমান্ত ভাইয়ের দিকে তাকালাম না আর। লজ্জা, অস্বস্তি আর অপমানে গা গুলিয়ে আসছে, কান্না পাচ্ছে। কিন্তু কেঁদে কুটে এই কুৎসিত মুহূর্তটাকে আরও কুৎসিত করতে যাচ্ছি না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তবু বোধহয় দিয়ে ফেলেছি, দুঃখিত, আসছি আমি। এই বলে তিনি চলে গেলেন। আমার ভয়ঙ্কর দুঃখ হচ্ছে, মনে হচ্ছে আমার কয়েক যুগের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হলো। গভীর প্রেম প্রণয়ের পর সে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। একতরফা ভালোবাসা মানুষকে এতটা দুঃখ দিতে পারে? আমি ব্রেঞ্চে বসে থাকলাম, বাসায় যেতে ইচ্ছে করছে না। সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়েছে, সূর্যটা মাথার ওপরে। প্রখর রোদে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। ভ্যানিটি ব্যাগের ভিতর থাকা ফোনটা বারবার ভাইব্রেট হচ্ছে। খুব অনিচ্ছাকৃতভাবে ফোনটা বের করে হাতে নিয়ে দেখলাম নানু ফোন করেছে, কেটে দিলাম। জীবনের প্রথম প্রেমে এরকম ব্যর্থ হয়ে ফোন ধরার মেজাজ হারিয়ে ফেলেছি। আবার ফোনটা বেজে উঠল। অসহ্য। ঝকঝকে পরিষ্কার আকাশটা হঠাৎ মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বোধহয় বৃষ্টি নামতে শুরু করবে। এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। বাসার উদ্দেশ্যে রওনা হই। বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও দাঁড়ালাম না, কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম। বাসার সবার সামনে আসতেই সীমান্ত ভাইয়ের সামনে পড়লাম। তিনি ছাতা হাতে বাইরে বের হচ্ছেন। আমি তার দিকে তাকালাম না, দ্রুত পা ফেললাম। আমার ধারণা ছিল সীমান্ত ভাইও আমাকে অবজ্ঞা করে যাবেন, কিন্তু তিনি আমাকে বারবারই ভুল প্রমাণ করে দেয়। এভাবে বৃষ্টিতে ভিজেছ কেন, জ্বর এসে যাবে। সীমান্ত ভাই এমনভাবে বললেন যেন আমাদের মাঝে কিছুই হয়নি। তার এই নির্লিপ্ততা দেখে আমার বিরক্ত লাগছে। কত দরদ আমার জন্য,
কিছু না বলেই বাসার ভিতর ঢুকে পড়লাম। বাসায় এসে লম্বা শাওয়ার নিলাম। কোনো কিছু মনস্থির করতে পারছি না, কি করব আমি। সীমান্ত ভাইকে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব। আমি তাকে নিয়ে খুব বেশি ভেবে ফেলেছি। সে অন্য কাউকে ভালোবাসে, বাসুক, তাতে আমার কিছু এসে যায় না। আমি তাকে একতরফাভাবেই ভালোবেসে যাব, এরকম একটা মনোভাব তৈরি হলো আমার ভিতর। কেঁদে কেটে মুখ চোখ ফুলিয়ে ফেলেছি। খাওয়া দাওয়া ঠিকমতো করছি না। যত সময় গড়াচ্ছে তত আমি উপলব্ধি করছি সীমান্ত ভাইকে ছাড়া আমার চলবে না। তাকে পাওয়ার উপায় কি? তার প্রেমিকাকে খুন করে ফেলবো, নাকি তাকে জোর করে তুলে এনে বিয়ে করে ফেলবো? এ ধরনের ভয়াবহ উদ্ভট চিন্তা আমার মাথায় জেঁকে বসতে শুরু করে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আমার রুমের দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করছে। আমি মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বলি, দরজা চাপিয়ে রাখা। ভেবেছিলাম নানু এসেছে, কিন্তু সীমান্ত ভাইয়ের মাকে দেখে চমকে গেলাম। তিনি এসে আমার পাশে বসলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে জেনিত? অসুস্থ নাকি তুমি? তোমার তো আজকাল দেখাই পাওয়া যাচ্ছে না। আমি চোখ মুখ স্বাভাবিক করে চেষ্টা করে বললাম, কয়দিন ধরে একটু ব্যস্ত আছি, তাই যাওয়া হচ্ছে না। কোনো দরকার আন্টি? আন্টি একটু ইতস্তত বোধ করে বললেন, তোমার আঙ্কেলের শরীরটা একটু অসুস্থ, তার মুখে নাকি কিছু ভালো লাগছে না। তোমার হাতের ইলিশ পাতুরি খেতে চেয়েছে। সে তোমার রান্নার বিরাট ভক্ত হয়ে গেছে। ব্যাপারটা কিছুদিন আগে হলে আমি লাফিয়ে উঠতাম খুশিতে, কিন্তু এখন সেই খুশি যেন কোথাও একটু ঘাটতি রয়েছে। আপাতত তাদের বাসায় যাওয়ার ইচ্ছে আমার ছিল না, তবু যেতে হলো। আন্টি আমাকে বললেন, রান্নাঘরে সব রাখা আছে, তোমাকে কি ঝামেলায় ফেললাম? আমি হাসি মুখে বললাম, না না আন্টি, কী বলছেন, আমার রান্না করতে ভালো লাগে। এই বাসার রান্নাঘরের সব কিছুই আমার চেনা। আরও কয়েকবার এটা ওটা বানিয়েছি। আর চোখে সীমান্ত ভাইয়ের রুমের দিকে একবার তাকালাম। বাহির থেকে আটকানো রুম, তিনি বোধহয় বাসায় নেই। তাতে কি? আমি একটু হতাশ হলাম। হয়েছি হয়তো। আমি বিষণ্ণ মুখে রান্নাঘরে ঢুকলাম। ঢুকে ভূত দেখার মতো চমকে উঠলাম। সীমান্ত ভাই রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত চা বানাচ্ছে। তাকে দেখে আমার বুকের ভিতরে হু হু করে ওঠে। আমি দ্রুত নিঃশব্দে রান্নাঘর থেকে বের হতে পাওয়াতেই সীমান্ত ভাই ডেকে বললেন, অনেকদিন পর আপনাকে দেখলাম, আজকাল তো আপনার দেখাই পাওয়া যায় না। কোথায় থাকেন ম্যাডাম? তিনি খুব খোশ মেজাজে আছেন। সীমান্ত ভাইয়ের এই সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। তার সামনে কেমন বিব্রত আর অস্বস্তিতে পড়ে গেলাম। এমন আগে কখনো হয়নি আমার। সেই দিনের ঘটনায় আমি হয়তো খুব অপমানিত বোধ করেছি, তাই এমন হচ্ছে। সীমান্ত ভাই বললেন, আমার চা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তুমি রান্না করো। আমি হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালাম গম্ভীর মুখে। সীমান্ত ভাই জিজ্ঞেস করলেন, চা খাবে? আমি চা খাই না। আমার হাতের স্পেশাল চা খেয়ে দেখো, ভীষণ মজা। আপনার স্পেশাল চা আপনার স্পেশাল মানুষকে খাওয়ান। সীমান্ত ভাই আমার কোনো কথা না শুনে আমার হাতে এক কাপ চা ধরিয়ে দিলেন। চায়ের কাপটা রেখে আমি ইলিশ পাতুরি করার জন্য কলাপাতা ছিঁড়তে লাগলাম। সীমান্ত ভাই রান্নাঘর থেকে গেলেন না, রান্নাঘরে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তাকে চোখের সামনে দেখলে আমার আফসোস বাড়ে। তিনি বললেন, বি ইজি জেনিথ, তোমার এরকম আচরণ দেখে আমার নিজেকে দোষী মনে হচ্ছে। আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেইনি, এটুকু বলে তিনি চলে গেলেন। আসলেই তো, এই ঘটনায় সীমান্ত ভাইকে কি দোষ দেব? সমস্ত দোষ আমার। সে অন্য কাউকে ভালোবাসতেই পারে। ওই দিন রান্নার দিকে কোনো খেয়াল ছিল না আমার। খুব বাজে রান্না করেছিলাম। রান্না খেয়ে আঙ্কেলের নাকি পেটে অসুখ হয়ে গিয়েছিল। আমার দিন বড় যন্ত্রণায় কাটছে, কিছুতে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না। মিলবে কি করে? প্রেমের অসুখ কি এত সহজে সারে? মাঝে মধ্যে রাগে ক্ষোভে আমার ইচ্ছে করে সীমান্ত ভাইয়ের কলার চেপে ধরে বলি, আমার এই দুর্দশা করুণ অবস্থার জন্য আপনি দায়ী। আমি আপনার নামে কেস লিখাবো থানায়, দরকার হয়তো আদালতে লড়ব। আমার মেজে চাচা মস্ত বড় উকিল, সহজে কেস হারে না। আমার মন ভেঙে দিয়েছেন, আমাকে দুঃখ দিচ্ছেন। এত বড় অস্পর্ধা! নিশ্চয়ই আমার এই হুমকিতে সীমান্ত ভাই ঘাবড়াবে না, উল্টো হেসে খেয়ে ঠাট্টা করবেন। আমার নিরীহ হৃদয় ভেঙে যে অন্যায় তিনি করেছেন, তাতে কি তার সামান্য অপরাধ বোধ হচ্ছে না? এত বিবেকহীন পাষাণ্ড! ওয়ার্ড্রোবের ওপর ৩-৪টে বই পড়ে আছে, বইগুলো খুলেও দেখা হয়নি। উপন্যাস নাকি কবিতা বই জানি না, আমি নামধামও খেয়াল করিনি। সীমান্ত ভাইয়ের থেকে এনেছিলাম। বই আনার বাহানা করে তাকে একটু দেখতাম, কথা বলতাম। আমার মতো এত তীব্র ভালো তাকে আর কেউ বাসবে? তবু আমার প্রতি এত অবহেলা, অবজ্ঞা। এই বইগুলো দেখলেও এখন আমার মন পুড়ে। এগুলো আমি ফেরত দিয়ে আসব। ফেরত দেওয়ার আগে বইয়ের ওপর লাল কালি দিয়ে বড় বড় দাগ দিলাম।
বইয়ে দাগানো সীমান্ত ভাই অপছন্দ করেন। আমার মনে যে বিশাল অভিমান কষ্ট জমা হয়েছে, বইয়ে দাগ দিয়ে তা একটু শিথিল করার চেষ্টা করলাম। বইগুলো হাতে সীমান্ত ভাইয়ের বাসায় যাই বিকালে। সেই সময় তাকে বাসায় পাওয়া যায়। ইলিশ পাতুরি রান্না করে খাওয়ানোর পর লজ্জায় আর এ বাসায় ত্রিসীমানায় পা রাখেনি। আঙ্কেলও আর আমার হাতে রান্না খাওয়ার কথা মুখে আনেননি। সেদিন দুঃখে শোকে কি করে যে কি রান্না করেছি। আমি দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল বাজাই। কয়েকবার বেল বাজানোর পর সীমান্ত ভাই এসে দরজা খোলে। হাসি মুখে বলেন, কি ব্যাপার জেনিত, কেমন আছো? যেমন থাকার আছি সেটা তাকে বলতে যাব কেন? আদিক্ষেত যত। তার দিকে ভালোভাবে না তাকিয়ে গম্ভীর মুখে বলি, আন্টি কোথায়? কেউ নেই বাসায়, ভিতরে আসবে তুমি? আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে ভিতরে ঢুকে পড়ি। টিভি চলছে। সীমান্ত ভাই টিভির সামনে সোফায় বসে। তার আশেপাশে থাকলে এখন আমার কেমন মন পোড়া অনুভূতি হয়। বুকের ভিতর চিনচিনে ব্যথা করে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার আবেগটা আবার ধাপ করে উথলে উঠবে। অতি আবেগে এই খালি বাসায় সীমান্ত ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি কিনা আবার। নিজের ওপর কোনো ভরসা নেই আমার। যেটুকু সমান অবশিষ্ট আছে তাও জলে ভেসে যাবে। আমাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্ত ভাই টিভি বন্ধ করে জিজ্ঞেস করলেন, জেনিত, কিছু বলবে? তিনি আমার সাথে খুব সহজ এবং স্বাভাবিক আচরণ করেন, যেন আগেরকার সকল ঘটনা তিনি ভুলে গেছেন কিংবা ওসব কিছুই ঘটেনি। এমন চমৎকার ব্যক্তিত্ব এই মানুষটার। সেজন্যই তো তার প্রেমে আমার এই কাহিল অবস্থা। আমি উত্তর দেই, আপনার বইগুলো ফেরত দিতে এসেছি। পড়া শেষ? বই নেবে আবার? নিতে চাইলে রুমে গিয়ে নিয়ে যাও। না, নিব না। এই বলে সোফার সামনে টেবিলটায় বইগুলো রাখলাম। বইয়ের দিকে চোখ যেতেই সীমান্ত ভাই মুখবয়ব বদলে গেল। তিনি ভুরু কুঁচকে আমার দিকে তাকে প্রশ্ন করেন, বই দেখে এই অবস্থা করছো কেন? কি সমস্যা তোমার জেনিত? মাথায় কি গন্ডগোল আছে? হ্যাঁ, আছে গন্ডগোল, মহা গন্ডগোল। তো আপনি কি করবেন এখন? বইয়ের জন্য আমার নামে মামলা করবেন? যান, এখনই থানায় মামলা করেন। আমার প্রতিক্রিয়া দেখে সীমান্ত ভাই খানিকটা বিস্মিত হলেন। বললেন, তুমি কি আমার সাথে ঝগড়া করতে এসেছ? শয়তানি বুদ্ধি ছাড়া তোমার মাথায় তো কিচ্ছু নেই, ব্রেনলেস মেয়ে। কথায় কথায় আমাকে ব্রেনলেস বলা এই অতি বুদ্ধিমান লোকটার স্বভাব হয়ে গেছে। আমার রাগ হয় ভীষণ। রাগী চেহারে তাকিয়ে থাকে। তিনি বললেন, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার। আর তোমার মতো পাগলের নামে থানায় মামলা নেবে না। আমি পাগল? ব্রেনলেস? এখানে আরও কিছুক্ষণ থাকলে তার সাথে আরও বিরাট ঝগড়াঝাটি হয়ে যাবে। আমি চলে আসি ওখান থেকে। অনেকদিন পর আজকে কলেজে গেলাম। 2টা ক্লাস করে চলে এসেছি। মন বসছে না কিছুতেই। কলেজে আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। এক কোণে বসে থাকি। কারোর সাথে তেমন কথাবার্তা বলা হয়ে ওঠে না। কেউ নিজে থেকে কথা বলতে আসলো কেন জানি খাতিরটা জমে ওঠে না। আমি আত্মকেন্দ্রিক, খানিকটা স্বার্থপর ধাঁচের মানুষ, উদার নই। কার জন্য কিছু বিসর্জন দেওয়ার অভ্যাস নেই। এজন্যই হয়তো আমার বন্ধু হয় না। তবে ওসব নিয়ে আফসোস নেই। আজকে ব্যবসা গরম পড়েছে। কলেজ ব্যাগ কাঁধে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। আমার সেই সাঙ্গপাঙ্গদের সাথে দেখা হলো হঠাৎ, যাদের বুদ্ধিতে পোস্টার ছাপিয়ে সীমান্ত ভাইয়ের দৌড়ানি খেয়েছি। অকর্মা সবগুলো একটাও কাজের না। এদেরকে বলেছিলাম সীমান্ত ভাইয়ের কার সাথে চক্কর চলছে খুঁজে বের করতে। কয়েকবার জিজ্ঞেস করার পরেও সীমান্ত ভাই তার প্রেমিকার কথা আমাকে বলেননি। আশঙ্কা করেছেন আমি হয়তো তাদের প্রণয় ভঙ্গের চেষ্টা করব। বড্ড চালাক মানুষ। তার আশঙ্কা অবশ্য মিথ্যা না। তিনি আমাকে হাড়ে হাড়ে চিনে গেছে। আমি ওদের জিজ্ঞেস করলাম, কোনো খোঁজখবর পেলি? ওরা টেপ রেকর্ডের মতো বলতে শুরু করলো, সীমান্ত ভাইয়ের 3টা প্রেম ছিল। কলেজে একটা, সেটা বছরখানেক আগের ছিল। তারপর ভার্সিটিতে 2টা, একটা 4 মাস আর একটা 1.5 বছর ছিল। এখন আর তিনি কোনো প্রেম টেম করছেন না। পরিবারের পছন্দে বিয়ে করবেন বলে ঠিক করেছে। সীমান্তের ভাইয়ের কাছের এক বন্ধুর কাছ থেকে জেনেছি। পাক্কা খবর একদম। অনেক কষ্ট হয়েছে জানতে। আজকে কিন্তু আমাদের শুধু বার্গার খাওয়ালে হবে না। আমি প্রচণ্ড খুশি হতে গিয়েও হতে পারি না। কোথাও বাধা পড়ে। সত্যি যদি এমন হয় তাহলে সীমান্ত ভাই আমাকে মিথ্যে কেন বলেছেন? তার আচরণ রহস্যজনক। আমি তাকে ঠিক বুঝে উঠতে পারি না। তিনি তো আমার মতো ব্রেনলেস গবেট না যে এত সহজে তাকে বোঝা যাবে। আমার মনের খসখসানি দ্বিধাদ্বন্দ্ব বাড়ে। তার এই রহস্য আমাকে ভেদ করতে হবে। আমি ওদের খাইয়ে ওখান থেকে বিদায় হই। বাসায় এসে আমার মন খারাপ হয়ে যায়। কাল আমার জন্মদিন। এ বাসার কারো বোধ হয় খেয়াল নেই। কারো থেকে কোনো কিছু আশা না করলেও
এই একটা ব্যাপার নিয়ে আমার খুব খারাপ লাগে। আমার জন্মদিন যে পালন করা হয় না তা নয়, একমাত্র নানু আমার জন্মদিনের কথা খেয়াল রাখে। তিনি সবাইকে বলার পর আয়োজন করা হয়। এ বাসার কেউ আমার জন্মদিন নিজে থেকে মনে রেখে ভালোবেসে কখনো কিছু করেনি। এটা নিয়ে আমার গোপন অভিমান রয়েছে ছোট থেকেই। সুরভি আপা, নিশাত ওদের জন্মদিন আসার 1 সপ্তাহ আগে থেকে আলোচনা শুরু হয়, কিভাবে কি আয়োজন করবে, কি কি রান্না করবে ইত্যাদি। এবার নানুও ভুলে গেছে আমার জন্মদিনের কথা। মনে থাকলে এতক্ষণে বাসার সবাইকে ডেকে বলতেন। বুড়ো মানুষ, বয়স হয়েছে। সীমান্ত ভাইকে আমি এত উপহার দিলাম, তিনিও আমার জন্মদিনটা মনে রাখলেন না। না রাখা স্বাভাবিক, আমার জন্মদিনের কথা তিনি কেন মনে রাখবেন? পৃথিবীতে আমাকে ভালোবাসার মানুষের খুব অভাব অনুভব হয় মাঝে মধ্যে। এই মুহূর্তেও হচ্ছে। আমি সকালবেলা উঠে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি, দাদাবাড়ি যাই। আব্বু আম্মুর কবরের কাছে আমার খুব মন খারাপ হলে আসি এখানে। বিকাল পর্যন্ত থাকি, বড় চাচুর বাসায় গিয়ে টু মেরে আসি। আমাদের নিজেদের বাসায় গিয়েও কিছুটা সময় কাটাই। 2টা রুম বাদে পুরোটা ভাড়া দেয়া। এই 2 রুমে আব্বু আম্মুর সব জিনিসপত্র যত্ন করে রাখা। দেয়ালে আমাদের 3 জনের অসংখ্য হাস্যোজ্জ্বল ছবি ঝুলছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসি। বিকালে বাসায় এসে দেখি নানা নানু ভীষণ চিন্তিত হয়ে আছেন। কাউকে কিছু না বলে, তুই এভাবে কোথায় চলে গিয়েছিলি? কতবার ফোন দিয়েছি, ফোনটাও ধরিস না। কী সমস্যা তোর? নিজের মন মতো চলা বন্ধ কর, চিন্তা হয় আমাদের। আমি বিরক্ত গলায় বললাম, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, যথেষ্ট করেছ। নানু আমার আচরণে অবাক হয়ে বলল, কি হয়েছে বলতো? কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি না বলে উঠে যাই। নানু আমাকে ডাকতে থাকে, উত্তর দেই না। ধুর, কিছু ভালো লাগছে না আজ আমার, নিজেকে ভীষণ একা লাগছে। বাসায় আসার খানিকক্ষণ পরে সীমান্ত ভাইয়ের মা আসে আমার খোঁজে। ব্যস্ত গলায় বলেন, জেনিত, আমাদের বাসায় একটু চলো তো। তাদের বাসায় যাওয়ার ব্যাপারে আগ্রহ করার সাধ্য আমার নেই। সব মন খারাপ ঝেড়ে চলে গেলাম। আজকেও কি আঙ্কেল আমার হাতের কোনো রান্না খেতে চেয়েছে? ইলিশ পাতুরি খাওয়ার পর ফের আমার হাতের রান্না খাওয়ার ইচ্ছা প্রকাশ করার তো কথা না। আমি আন্টির সাথে গেলাম। তিনি আমাকে বসতে বলে রান্নাঘরের দিকে গেলেন। এক হাতে পাশের বাটি, অন্য হাতে কেক নিয়ে এগিয়ে আসলেন আমার দিকে। আমি ভীষণ বিস্ময় হয়ে গেলাম। আন্টি হেসে বললেন, শুভ জন্মদিন মা। আমার বিস্ময় কাটছে না। আমি কি আন্টিকে কখনো আমার জন্মদিনের কথা বলেছিলাম? বলেছি হয়তো, মনে পড়ছে না। সারাদিনে একাকিত্ব, রাগ, অভিমানের পর এতটুকু আদর আমার চোখ ভিজিয়ে দিল। আন্টিকে জড়িয়ে ধরে আমার কেঁদে ফেলতে ইচ্ছে করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আজ আমার জন্মদিন? আন্টি আমাকে পায়েস খাইয়ে দিতে দিতে বললেন। বিকালে সীমান্ত বলল, মা, জেনিথের জন্মদিন আজ, ওকে একটা উপহার কিনে দিও। তুমি আমাকে কত কি রান্না করে খাইয়েছ, শুধু উপহার কিভাবে দেই বলো? তাড়াহুড়ো করে এইটুকু করলাম। রাতে তো বোধহয় তোমার বাসায় আয়োজন করবে, তখন তো আর তোমাকে পাবো না। সীমান্ত ভাইকে বলেছিলাম একদিন আমার জন্মদিনের কথা, তিনি মনে রেখেছে ভেবে আহ্লাদে 8খানা দিলাম না। তাকে আমার চেনা হয়ে গেছে। আমি উপহার দিয়েছি বলে আমাকে উপহার কিনে দিতে বলেছেন। এর বেশি যে কিছু না তা আমি জানি। আন্টি উপহার হিসেবে আমায় একটা শাড়ি দিলেন, খয়েরি আর কালো রঙের, খুব সুন্দর দেখতে। তিনি আমাকে কয়েকদিন শাড়ি পরতে দেখেছে, ভেবেছে আমি শাড়ি পরতে পছন্দ করি। আমি যে কেবল তার ছেলের জন্য শাড়ি পরতাম তা তো তিনি জানেন না। সীমান্ত ভাই বাসায় নেই, আঙ্কেলও নেই। আমি দীর্ঘ সময় আন্টির সাথে বসে বসে গল্প করলাম। আমার সারাদিনের অস্থিরতা ঘুচল। জ্যৈষ্ঠের প্রখর রোদের পর এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি পেলাম, যে আমার খুব দরকার ছিল। আমি নিজেকে যতটা শক্ত মানুষ প্রমাণ করার চেষ্টা করি, আদতে অতটা শক্ত আমি নই বোধ হয়। কারো সামান্য স্নেহ, ভালোবাসায় আমার ভেতরটা কেমন গলে যায়। আমি ভালোবাসা লোভী মানুষ। আমার এই লোভটা অতি গোপন, কিন্তু সীমান্ত ভাইয়ের মা কীভাবে যেন আমাকে বুঝে ফেললেন। এই মানুষটা ক্রমশ আমার প্রিয় হয়ে উঠেছেন। আন্টির সঙ্গে আমার গল্প ফুরায় না। তিনি আমাকে তাড়া দিয়ে বললেন, জেনিত, বাসা যাও এখন, সবে অপেক্ষা করছে, আমরা আবার আরেকদিন গল্প করব। বাসায় কেউ অপেক্ষা করা তো দূর, তার আমার জন্মদিনও মনে রাখে না। এই কথা বলতে আমার লজ্জা লাগছে। আমি কিছু বললাম না। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হই। সিঁড়িতে হঠাৎ সীমান্ত ভাইয়ের সাথে দেখা। ক্লান্তভাবে পা ফেলে উপরে উঠছেন তিনি। পরিশ্রান্ত চেহারা, নিষ্প্রভ চাহনি, যেন কয়েক রাত ঘুমাননি ঠিকঠাক। উদ্ভ্রান্তের মতো লাগছে দেখতে। গ্যাস হাতটা ঘেমে টেমে একাকার। কোথায় গিয়েছিলেন সীমান্ত ভাই? এরকম অবস্থা কেন? আমার অতি প্রেমিকা মন হু হু করে ওঠে। মায়াভরা চোখে তাকিয়ে থাকি।
ইচ্ছে করছে আমার ওড়নাটা দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে লাল চোখ করে শাসিয়ে বলি, কী হাল করেছেন চেহারার, এত কেয়ারলেস কেন আপনি? যেখানে সেখানে উদ্ভট কল্পনা আমার মাথায় এসে ভর করে। সীমান্ত ভাই আমাকে বললেন, শুভ জন্মদিন। আমি একটু হেসে বললাম, ধন্যবাদ। কোথায় গিয়েছিলেন আপনি? খুব ক্লান্ত দেখাচ্ছে। আবার সে অধিকার চর্চা শুরু করেছি আমি। সীমান্ত ভাই বললেন, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। এই গরমে জ্যামে বসে থাকতে থাকতে খুব ক্লান্ত। এই বলে তিনি বাসায় ঢুকে পড়লেন। আমি খুব ভালো মাথা ম্যাসাজ করতে পারি, সেই সুযোগ তো আপনি আমাকে দিবেন না? কোথাকার কোন মেয়েকে ভালোবাসার কথা বলে আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? নির্বোধ বেকুব লোক। করুণা হয় আপনার জন্য আমার মতো এমন অপূর্ব প্রেমিকাকে চিনতে পারছেন না। বিড়বিড় করতে করতে বাসায় যাই। বাসায় যেতেই বড় মামা আমাকে ডাকলেন। তিনি খুব স্বল্পভাষী, গুরুতর কোনো কারণ ছাড়া ডাকেন না। কি আবার গুরুতর ব্যাপার ঘটেছে? ড্রয়িং রুমে চায়ের আড্ডা চলছে, আমি তাদের আড্ডায় অংশ নিই না তেমন। মামার কাছে যেতে জিজ্ঞেস করলেন, কী হয়েছে তোমার জেনিত? সারাদিন কোথায় ছিলে? কাউকে কিছু না বলে লাপাত্তা হয়ে যাও, বাসায় এসে আবার সীমান্তদের বাসায় চলে গেছ। একটু চমকে গেলাম। মামা তো এসব জিজ্ঞেস করার মানুষ না, হঠাৎ কেন জিজ্ঞেস করছেন বুঝে উঠতে পারছি না। ভুরু কুঁচকে মামার দিকে তাকিয়ে আছি। মামা আবার বললেন, এভাবে তাকিয়ে আছো কেন বাদরের মতো? আম্মা বললেন, তোমার নাকি মন খারাপ, বাসার কেউ কিছু বলেছে? এই ব্যাপার তাহলে? আমার মন খারাপ বলে নানু মামার কাছে দুঃখ প্রকাশ করেছেন। নানু জানে বাসার সবার সঙ্গে সবসময় আমার একটা ঠান্ডা যুদ্ধ চলে, তাই আমার মন খারাপ দেখলেই ভাবেন বাসার কারোর সাথে কিছু হয়েছে। উপস্থিত সকলে আড্ডা থামিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার সব ব্যাপারে এদের অসীম কৌতূহল। আমি মামাকে বললাম, তেমন বড় কিছু হয়নি, ছোট একটা ব্যাপার হয়েছে, তুচ্ছ ব্যাপার। আজ আমার জন্মদিন ছিল, এ বাসার কেউ তো মনে রাখেনি, সেজন্য দাদু বাড়ি গিয়েছিলাম। ওখানে গেলে আমার মন একটু ভালো লাগে। উপস্থিত সকলে যেন ভীষণ চমকে গেলেন। বড় মামি খুব আফসোস করে বললেন, ইস, একটু মনে ছিল না মা। মাও তো কিছু বলল না। মেজো মামি বললেন, এখনও তো সময় আছে, তুই মন খারাপ করিস না মা, তোর মামা এক্ষুনি গিয়ে কেক নিয়ে আসবে। আমি মেজাজ হারিয়ে বললাম, রাখো তোমার আদিক্ষেতা, মন থেকে আমার জন্য কখনো কিছু করেছ? নানুর কেন মনে করিয়ে দিতে হবে? সুরভি আপা, শম্পা আপা, নিশা তোদের জন্মদিনের কথা নানু মনে করিয়ে দেয়? আমার প্রতি ভালোবাসা দরদ দেখাতে এসো না তোমরা আর। কলেজটা পাশ করে এই বাসা থেকে চলে যাব আমি। সারাদিন পুষে রাখা রাগটা অবশেষে হালকা হয়েছে। আমার জন্মদিন ভুলে যাওয়ার অপরাধে বড় মামা আর মেজো মামা চেঁচামেচি শুরু করলেন বাসার সবার সাথে। আজকে জ্যোৎস্না রাত, ঝকঝকে চাঁদের আলো বাইরে, খোলা জানালা দিয়ে আসা জ্যোৎস্নার মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমি জানালার পর্দাটা পুরোপুরি সরিয়ে দেই, জ্যোৎস্নাকে রুমে আমন্ত্রণ জানাই। হালকা ঠান্ডা বাতাস বইছে, রাত 11টার কাছাকাছি। আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, শরীর ক্লান্ত, গলাটা ব্যথা করছে। ঘুমানোর আগে চা খাওয়া দরকার একটু। আমি 1 কাপ চা করে নেই। চায়ের কাপ হাতে ছাদের দিকে পা বাড়াই। সুরভি আপার ফুল গাছগুলো ফুলে ছেয়ে গেছে। এমন চমৎকার জ্যোৎস্নায় ফুলের বাগানটার পাশে টানানো দোলনায় বসে চা খাবো। ছাদের সিঁড়ির মাঝামাঝি আসতেই সুরভি আপার গলা পেলাম। তার রাত বিরাতে ছাদে এসে ফোনে কথা বলার স্বভাব আছে। এত উচ্চস্বরে কথা বলছে, বাসার কেউ যদি শুনে ফেলে। প্রেম করতে করতে এর ভয় ডর সব উড়ে গেছে বোধহয়। আমি কোনো শব্দ না করে পা বাড়াই। ছাদে উঠে দেখি সুরভি আপা ফোনে কথা বলছেন না, ও পাশের ছাদে দাঁড়িয়ে থাকা সীমান্ত ভাইয়ের সঙ্গে কথা বলছেন। 2 বিল্ডিংয়ের মাঝে স্বল্প দূরত্ব। আমি পিছিয়ে যাই, থমকে যাই। সুরভি আপা সীমান্ত ভাইকে জিজ্ঞেস করছেন, ইন্টারভিউ কেমন হয়েছে তোমার? ভালো, তবে এই চাকরিটা করার ইচ্ছে নেই, এমনি দিলাম। তুমি অনেক ক্লান্ত, রুমে যা এখন। আর কতক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবে? আমি রুমে গিয়ে কল দিচ্ছি। না, যেও না, আর একটু দেখি তোমায়। জ্যোৎস্নার আলোয় তোমাকে এত সুন্দর লাগছে, তোমাদের ছাদে আসবো। পাগল তুমি, মাথা খারাপ? সীমান্ত ভাই হেসে হেসে বললেন, তোমার জন্য মাঝে মাঝে পাগল হয়ে যেতে ইচ্ছে করে, আসি। সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। হয়েছে বোধহয়, আর তো কয়েকদিন লুকোচুরি, চাকরিটা হয়ে গেলেই বিয়ে করে ফেলবো। এত তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছে করছে না আমার, আরও কয়েক বছর তোমার সাথে প্রেম করতে ইচ্ছে হচ্ছে। মায়ের ইচ্ছে চাকরি পেয়েই বিয়ে করি। মায়ের কথা ফেলা সম্ভব না আমার পক্ষে, তা তো জানো। আন্টি আমাকে পছন্দ করবেন। আন্টি সারাক্ষণ জেনিত করে। জেনিতকে আজকে শাড়িও কিনে দিয়েছে। এত কিসের খাতির? বাচ্চাদের মতো কথা বলো না তো।
জেনিতের সাথে খাতির, সেজন্য তোমাকে অপছন্দ করবেন কেন? সুরভি আপা অভিমান ভরা গলায় বললেন, তোমার সাথেও তো ওর কম খাতির না। বই আনে তোমার থেকে, চট্টগ্রাম নিয়ে গেছো, সারাক্ষণ তোমাদের বাসায় আসা যাওয়া, আরও কত কি। তুমি আবার জেনিতের কথা তুললে। এই প্রসঙ্গে তোমাকে কতবার আর বলবো, নানু চট্টগ্রাম নিতে বলেছে দেখে নিয়েছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। জানো তো অদ্ভুত ধাঁচের, যখন যা ইচ্ছে করে। ওকে নিয়ে তোমার এত সমস্যা কেন বলো? সুন্দর মুহূর্তটা নষ্ট করলে। আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে, এজন্যই আমার ওকে নিয়ে সমস্যা। তোমার কি ধারণা, ও আমাকে পছন্দ করলে আমি তোমার সাথে সম্পর্ক ভেঙে ওর সাথে প্রেম করব? আমার মাথার ভিতর ঝিমঝিম করছে, চমৎকার জ্যোৎস্না রাতটা ঘুটঘুটে অন্ধকার লাগছে। সেই অন্ধকারের অতল গহ্বরে আমি ডুবে যাচ্ছি। আমার হাত পা জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। অসাড় হয়ে আসা শরীরটা কোনোভাবে টেনে আমি ছাদ থেকে নামার চেষ্টা করছি। আমার অতি রূপবতী সুন্দরী মামাতো বোন সুরভি আপা মুহূর্তে আমার চক্ষুশূল হয়ে উঠলেন। গলায় বিঁধে থাকা বিষাক্ত কাটা হয়ে উঠলেন। তিনি কি দেখেননি সীমান্ত ভাইয়ের প্রতি আমার বেকুলতা, ব্যগ্রতা? নিশ্চয়ই দেখেছে। সব দেখে বুঝেও তিনি সীমান্ত ভাইয়ের দিকে পা বাড়িয়েছে। আর সীমান্ত ভাই, সে তো রূপের মোহে দিশেহারা। আমি ছাদ থেকে নেমে আসি। মনে হচ্ছে এসব কিছু দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই নরম রোদ মাখা মিষ্টি সকাল দেখব। নিজেকে সামলাতে পারছি না, স্থির হতে পারছি না। বুকের ভিতর হাঁসফাঁস লাগছে, চোখ ভিজে যাচ্ছে। রাগ, ক্ষোভ, যন্ত্রণা সবকিছু একত্রে ভয়ঙ্কর এক অনুভূতি সৃষ্টি হয়েছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। রুমের সব কয়টা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারলাম। এরপর খুব বিশ্রী একটা কাণ্ড করে ফেললাম, নির্বোধের মতো, যা এখন আমার বলতেই লজ্জা করছে। সব দোষ ছিল ওই 16 বছর বয়সটা। 26 বছর বয়সী কোনো মেয়ে কি এত তুচ্ছ কারণে নিজের হাতের রগ কেটে মরতে চায়? অতি কষ্টে কাণ্ডজ্ঞান হারিয়ে ড্রেসিং টেবিলের আয়নার ভাঙা কাঁচ দিয়ে নিজের হাতের রগ কাটার চেষ্টা করি। হেমোফোবিয়া থাকার কারণে হাত থেকে রক্ত পড়তে দেখে আমার শ্বাসকষ্ট শুরু হয়। চারিদিকে সব কিছু ধীরে ধীরে অস্পষ্ট, ঝাপসা হয়ে আসে। আমি কি মারা যাচ্ছি? মারা যাওয়ার সময় মানুষের এমন অনুভূতি হয়। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করতে হকচকিয়ে চারিদিকে তাকালাম। মরে টরে গেলাম নাকি? চোখ মেলে তাকাতেই নানুর বিধ্বস্ত মুখটা দেখতে পেলাম। হাসপাতালের বেডে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে সেই ইস্পাতের মতো কঠিন দৃষ্টিতে তাকালেন। জীবনের প্রথম বোধ হয় নানু এমন চোখে আমার দিকে তাকিয়েছে। আমি মুখ ফুটে কেবল বললাম, নানু। সঙ্গে সঙ্গে আমার গালে একটা চড় পড়ল। এই প্রথম নানু আমার গায়ে হাত তুলল। আমার মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে শক্ত মুখে বললেন, জীবনে কখনো তুই আমার সাথে কথা বলবি না। এই বলে কেবিন থেকে বের হয়ে গেল। আমার 2 হাতে ব্যান্ডেজ করা। বাসার সকলে এসে আমার বেডের চারপাশে ঘিরে দাঁড়ালো। নিজেকে চিড়িয়াখানার খাঁচায় আটকে রাখা বানর মনে হচ্ছে। সবাই ভিড় করে দেখছে। মেজো মামা উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠলেন, জেনিত, কেন এরকম করেছো তুমি? বড় মামা বললেন, রাখতো এখন, এসব কথা বাসায় গিয়ে বলিস। এরপর কেউ আর কিছু জিজ্ঞেস করলো না। আমার গলা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণা পেয়েছে। সুরভি আপা জুসের গ্লাস এনে আমার মুখের সামনে ধরলেন। তার দিকে নিদারুণ বিরক্তি নিয়ে একবার তাকালাম। এই মুখটা আর দেখতে ইচ্ছে করছে না আমার। কি বিষাক্ত, জঘন্য। হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। বাসার পরিবেশ থমথমে। আমি আদর্শ অবস্থায় বিষণ্ণ মুখে বসে আছি। ছোটো মামি আপেল কেটে আমার সামনে দিচ্ছেন। বড় মামি আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। নানুকে দেখছি না। অতি অভিমানে তিনি আমার সামনে আসছেন না। বড় মামা রুমে ঢুকলেন, হাতে একটা জন্মদিনের কেক। শান্ত গলায় আমাকে বললেন, জন্মদিন ভুলে যাওয়ার মতো তুচ্ছ একটা ব্যাপার নিয়ে এরকম করা উচিত হয়েছে তোমার। বাসার সকলে ভেবে নিয়েছে জন্মদিন ভুলে যাওয়ার অভিমানে, কষ্টে আমি এই কাণ্ড করেছি। বেশ ভালো হলো, ব্যাপারটা সহজে মিটে গেল। মামা বললেন, তোমার জন্য 3টা কেক এনেছি। তুমি বললে আরও কেক আনবো। 5টার দামি ড্রেস এনেছি। তোমার পছন্দের সব আইসক্রিম, চকলেট এনে ফ্রিজে রেখেছি। আর কে কী চাই তোমার, তুমি লিস্ট করে দাও। এরপর বাসার সবাই মিলে বড়সড় আয়োজন করে ফেললো। আশেপাশের সবাই জেনে গেছে জন্মদিন পালন না করার দুঃখে আমি আত্মহত্যার চেষ্টা করেছি। সেজন্য এখন আবার এত আয়োজন করা হয়েছে। কি বিশ্রী অবস্থা। বাসা থেকে বের হতে লজ্জা লাগছে। জন্মদিনে সীমান্ত ভাইদেরও দাওয়াত দেওয়া হয়েছে। সীমান্ত ভাই এসেছেন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সুরভি আপা সেখানে। সীমান্ত ভাই চোখের ইশারায় সুরভি আপাকে কী যেন বলার চেষ্টা করছে। আমার মন পোড়াতে লাগলো আবার। আমি ওখান থেকে সরে গেলাম। সীমান্ত ভাইয়ের দিকে আর একবার তাকালাম না। আর কত মনটাকে পোড়াবো।
এক কোণে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। কোথা থেকে সীমান্ত ভাই আমার সামনে এসে দাঁড়ালেন। সিসি জেনিত, এত সামান্য কারণে কেউ এরকম কাণ্ড করে? আসলেই তোমার মাথার দুইটা তার ছেঁড়া, তোমাকে মার দেওয়া উচিত। আমি কোনো উত্তর দিলাম না, অন্যদিকে তাকিয়ে রইলাম। সীমান্ত ভাই বোধহয় অবাক হলেন আমার এরকম আচরণে। ভুরু কুঁচকে আবার বললেন, কি ব্যাপার বলো তো, তোমার আসলে কি হয়েছে? সব কিছু অসহ্য লাগছে। আমি আমার রুমের দিকে হাঁটা শুরু করলাম। সীমান্ত ভাই আমার পিছনে পিছনে আসতে লাগলো। জেনিত, তুমি ঠিক আছো? তোমার যে কোনো সমস্যা আমাকে বলতে পারো। আশ্চর্য, লোকটা এত দরদ দেখাচ্ছে কেন আমার জন্য? আমি মরে গেলেই বা তার কি? আমি পিছন ফিরে গম্ভীর মুখে বলি, আমার সমস্যার কথা আপনাকে বলে কি হবে? আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন? কথাটা বলে দেখলাম সুরভি আপাও সীমান্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। সীমান্ত ভাই তাকে বলল, ওর হাবভাব ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আবার কিছু করে বসবে, তোমরা ওর দিকে খেয়াল রেখো। উত্তরে সুরভি আপা কি বললেন আমি স্পষ্ট শুনতে পেলাম না। রুমে এসে বসে রইলাম স্থির হয়ে। চোখের সামনে তাদের এই প্রেমের দৃশ্য সহ্য হচ্ছে না। এই প্রেম ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে করছে। সুরভি আপাকে একা কখনো ছাদে পেলে আমি বোধহয় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব, নয়তো তার খাবারে বিষ মিশিয়ে দেব। নিজেকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমার। কি অঘটন ঘটিয়ে ফেলি। সবাই কেক কাটার জন্য খুঁজতে লাগলো আমাকে। কেক কেটে জন্মদিনের ঝামেলাটা মিটিয়ে রুমে এসে গুম করে শুয়ে রইলাম। রুমে আটকে গুম হতেই দরজায় অনবরত ঠাকঠাক শব্দ শুরু হলো। দরজা খুলে সীমান্ত ভাইয়ের মাকে দেখলাম। আন্টি রুমে ঢুকে বসলেন চেয়ার টেনে। আমার ব্যান্ডেজ করা হাত দুইটা ধরে রাগী গলায় বললেন, কান টেনে লাল করে দেব। ফাজিল মেয়ে, কিসের এত দুঃখ বলতো আমাকে? আমি নিচু স্বরে বলি, একটু রাগ হয়েছিল। কি নিয়ে রাগ? জন্মদিন নিয়ে? মোটেও না, তোর মুখ দেখে বোঝা যায় বড় কিছু হয়েছে। আমাকে সত্যি বল জেনিত, কাউকে ভালোবাসিস নাকি কোনো ডিপ্রেশন? আন্টিকে মিথ্যা বলা দেয় এই মানুষটা আমার মন পড়ে ফেলে। তবে পুরো সত্যি বললাম না, তা বলা অসম্ভব বললাম। ডিপ্রেশন। আন্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ভালো কোনো সাইকোলজিস্ট দেখানো উচিত, এসব একদম হেলাফেলা করা উচিত না। আমার পরিচিত ভালো একজন সাইকোলজিস্ট আছে, সীমান্তকে দেখিয়েছিলাম। আমি একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, সীমান্ত ভাইকে কেন দেখিয়েছিলেন? ওসব অন্যদিন বলবো, তুই বিশ্রাম নে এখন। উল্টাপাল্টা চিন্তা আর কখনো মাথায় আনিস না। আমি নাসর বান্দা। যত যাই হোক, সীমান্ত ভাইয়ের ব্যাপারে আমার আগ্রহের শেষ নেই। না শুনে ছাড়ছি না। অগত্যা এখনই বলতে হলো, কলেজে বসে প্রেম ছিল এক মেয়ের সাথে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একদম দেবদাস হয়ে গিয়েছিল। কি যে পাগলামি, বুঝিস তো ওই বয়সের আবেগ বেশি থাকে। তারপর কি হয়েছিল? এরপর ধীরে ধীরে স্বাভাবিক হলো। তবে আর প্রেম টেম করেনি। আপনার এমন হ্যান্ডসাম ডেশিং বয় মাত্র একটা প্রেম করেছে? খোঁজ নিয়ে দেখেন ডজনে ডজনে প্রেমিকা আছে। তুই আমার ছেলেকে চিনতে পারিসনি জেনিত। আমার ছেলে ভীষণ ভালো, সব ব্যাপারই আমাকে বলে। একটাই প্রেম করেছে, এখন একেবারে বিয়ে করবে। চেনার আরও বাকি আছে। আন্টি আবার বললেন, সীমান্তর জন্য আমি মনে মনে একজনকে পছন্দ করে রেখেছি। খুব ভালো মেয়ে, মাথার দুইটা তার সেরা শুধু। মেয়েটাকে আমার দারুণ লাগে। সীমান্তকে তোর কেমন লাগে জেনিত? আমি চমকে গেলাম, ভীষণ চমকে গেলাম। আন্টি কি কোনোভাবে আমাকে ইঙ্গিত করেছে, নাকি আমি বাড়িয়ে ভাবছি? স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলাম, লাগে, ভালোই। আন্টি চলে গেলেন। যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে বলে গেলেন, এসব পাগলামি আর করিস না, মার দেবো তাহলে এবার। আর মন খারাপ হলে আমার বাসায় চলে আসিস। আমি ঝিম ধরে বসে রইলাম। আন্টির কথাটা বোঝার চেষ্টা করছি ভালোভাবে। বারবার মনে হচ্ছে আমি বাড়িয়ে ভাবছি। কোনো কিছু বাড়িয়ে ভেবে দুঃখ পেতে চাচ্ছি না ফের। আমার গোয়েন্দারা খাবারের লোভে সীমান্ত ভাইয়ের প্রেম নিয়ে মিথ্যা খবর দিয়েছিল আমাকে। ওরা আসলে তার প্রেম সম্পর্কে কিছুই জানে না। বদমাশের দল। আমি ওদের কান টেনে লাল করে দিলাম। হতচ্ছাড়া পোলাপান। সীমান্ত ভাই 3-4টা প্রেম করেছে শুনে মনে মনে একটু আহত হয়েছিলাম। এমন সুদর্শন পুরুষের 1 ডজন প্রেমিকা থাকাও ব্যাপার না, এই বলে মনকে প্রবোধ দিয়েছিলাম। কিন্তু যখন জানতে পারলাম তিনি একটাই প্রেম করেছে কলেজে বসে, আর এখন করেছে সুরভি আপার সাথে, সেটা এখনও আন্টির কাছ থেকে গোপন রেখেছে। চাকরি পেলে জানাবে। আর ওদিকে আন্টিও মনে মনে ছেলের জন্য মেয়ে ঠিক করে রেখেছে। কাকে? আমাকে? না ধুর, আমি সবসময় বাড়িয়ে ভাবি। সীমান্ত ভাইয়ের মা এসে সকাল সকাল উপস্থিত হলেন আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার জন্য তার ভীষণ চিন্তা। আমার মতো মানুষকে তিনি কেন এত পছন্দ করেন তার কারণ খুঁজে পাই না।
এখনো বিছানা ছাড়িনি। আন্টিকে দেখে আড়মোড়া ভেঙে উঠে বসলাম। বললাম, তোমার জন্য চা করে আনছি, বসো। আন্টির সাথে আমার সম্পর্কটা আপনি থেকে তুমিতে চলে এসেছে। আন্টি নিষেধ করে বললেন, আমি চা খেয়ে এসেছি, তোর কিছু করতে হবে না, চট করে তৈরি হয়ে নে। মহা বিপত্তিতে পড়লাম। সাইকোলজিস্ট সম্পর্কে আমার জানাশোনা কম। এদের কি কাজ? ছোটবেলায় নানুকে দেখতাম বিভিন্ন সমস্যার জন্য ফকিরের কাছে যেতে। এসবে তার অগাধ বিশ্বাস। ফকির মানুষ দেখেই বলে দেয় এই সমস্যা ওই সমস্যা। সাইকোলজিস্টও কি সেরকম? আমাকে দেখেই বলে দিবে এই মেয়ে সীমান্ত নামে এক ছেলের জন্য পাগল, তার জন্য হাতের রক কেটে মরতে চেয়েছে। আন্টির সামনে যদি এসব বলে দেয় কি কুৎসিত ব্যাপার হবে। আমার মান সম্মানের সামান্য আছে যা, তাও জ্বলে যাবে। কিছুতে আন্টির সাথে সাইকোলজিস্টের কাছে যাওয়া যাবে না। বললাম, আন্টি ছাড় তো সব, আমি ঠিক হয়ে গেছি, আমার ডিপ্রেশন ভালো হয়ে গেছে। কিছু ঠিক হয়নি, তুই চল আমার সাথে। আমি খুব অনুরোধ করে বলি, প্লিজ আন্টি, আমার যেতে ইচ্ছে করছে না, এর চেয়ে তুমি আমার সাথে চলো ঘুরতে। আমি স্কুটার করে তোমাকে সারা শহর ঘোরাবো। ঘুরতে ঘুরতে অনেক দূর চলে যাব, সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে ডাব খাবো, শরবত খাবো, কুলফি, আইসক্রিম খাবো। আন্টিকে কোনো মতে রাজি করে বেরিয়ে পড়ি। আন্টি দেখতে সুন্দর, ফর্সা, লম্বা, গোলগাল চেহারার, শান্ত মুখ। যুবতী বয়সে বোধ হয় নায়িকাদের মতো দেখাতো। তার সঙ্গে আমার এই সুন্দর সম্পর্কটা ধীরে ধীরে কীভাবে যেন গড়ে উঠেছে। প্রথম প্রথম সীমান্ত ভাইয়ের মা বলে খাতির জমাতে চাইতাম, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। এখন কোনো উদ্দেশ্য কিংবা কারণ নেই। আমার যা মন খারাপ ছিল অনেকটা কমেছে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, আমরা জ্যামে বসে আছি। আন্টি বারবার বলছেন, জেনিত, এবার বাসায় চল মা, অন্যদিন ঘুরবো, রান্না করতে হবে। সীমান্ত বারবার ফোন দিচ্ছে, রাগ করবে। করুক রাগ, তুমি কি বছরে একবার ঘুরতে বের হও? রান্নাঘর আর বেডরুম পর্যন্তই। এত একঘেয়ে জীবন তোমাদের। কি যে বলিস তুই? এখন এসব ঘোরাফেরার বয়স আছে? ঘোরাফেরার আবার নির্দিষ্ট কোনো বয়স আছে? এখন তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, নদীর পাড়ে। তুমি মুগ্ধ হয়ে যাবে। বাসায় ফোন করে বলে দাও সন্ধ্যা ছাড়া ফিরতে পারবে না। আন্টিকে নদীর পাড়ে নিয়ে যাই, দুজন মিলে দোসা খাই, মাটির ভাঁড়ে চা খাই। আন্টি বাসায় যাওয়ার কথা ভুলে গেলেন। ব্যাপারগুলো খুব উপভোগ করছেন। বয়স টয়স ভুলে আমরা দুজনে ঘনিষ্ঠ বান্ধবী হয়ে উঠলাম। হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে নির্দ্বিধায় লুটিয়ে পড়ছি। আন্টি চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, জেনিত, জায়গাটা খুব সুন্দর তো, আগামী শুক্রবার আমরা আবার আসবো। তুমি ছেলে অবশ্যই আসবো। এমনিতে আমার বাসায় একা একা ঘুরতে হয়, ভালো কোনো বন্ধু নেই। এখন থেকে আমাকে নিয়ে আসবি। তুমি তো সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকো, ওসব এবার ছাড়ো, বয়স অনেক হয়েছে, নিজেকে সময় দাও। আন্টি হাসতে হাসতে বলে, তুই কি সংসার ছেড়ে আমাকে বৈরিগে হওয়ার বুদ্ধি দিচ্ছিস? আমরা সন্ধ্যায় বাসায় ফিরি। আন্টিদের গেটের সামনে স্কুটার থামাই। আন্টি সামান্য ঘাবড়ে গিয়ে বলে, এই রে জেনিত, সন্ধ্যা হয়ে গেল, তোর আঙ্কেল নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। এখন তো আমার বাসায় যেতেই ভয় করছে। এতক্ষণ দেখুনি সন্ধ্যা হয়েছে? ভয় করলে আমাদের বাসায় চলো। দূর, তুই আমাকে বাসায় দিয়ে আয়। একসময় এই বাসায় যাওয়ার জন্য সারাক্ষণ সুযোগ খুঁজতাম, এখন আর যেতে ইচ্ছে হয় না। সীমান্ত ভাইয়ের সামনে পড়তে চাই না। আন্টি জোর করে টেনে টেনে নিয়ে গেল আমাকে। দরজার সামনে দাঁড়িয়ে আন্টি বেল বাজালো। আমি তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি। দরজা খুলতে একবার উকি মারলাম ভিতরের পরিবেশটা দেখতে। আঙ্কেল আর সীমান্ত ভাই বসে আছে। খানিকটা চিন্তিত মনে হলো। আন্টিকে দেখে যেন স্বস্তি পেল। আঙ্কেল রেগে বললেন, কারো কাছে কিছু না বলে কোথায় গিয়েছিলে? সারাটা দিন কোথায় ছিলে তুমি? কতবার ফোন দিলাম, ফোন ধরছো না ঠিকভাবে। এই বয়সে এসব কি শুরু করেছ? সকলে তোমার জন্য চিন্তা করছে। নীরা ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই। আন্টি তৎক্ষণাৎ উত্তর না দিয়ে ফ্যানটা ছেড়ে সোফায় বসে। কিছুক্ষণ পর বিরক্ত মুখে বলে, কেন, চিন্তার কি আছে? আমি তো ফোনে বলেছি আমার আসতে দেরি হবে। তুমি অফিস থেকে ট্যুরে যাও, সীমান্ত তো প্রায় প্রতি মাসে বন্ধুদের সাথে ট্যুরে যায়। আমার কি কোথাও যেতে ইচ্ছে করে না? আঙ্কেল আর সীমান্ত ভাই অবাক হয়ে তাকিয়ে আছে। আন্টির মুখ থেকে এরকম কথা আগে কখনো বোধহয় শোনেনি। সীমান্ত ভাই বললেন, তুমি জেনিতের সাথে সারাদিন ঘুরে ফিরে এসেছো? কি অদ্ভুত ব্যাপার। আন্টি খুব খুশি গলায় বলল, জেনিতের সাথে আমি বান্ধবী পেতেছি। আমরা দুজন কত জায়গায় ঘুরেছি, কত কিছু খেয়েছি জানিস। নদীর পাড়ের চা। মা, তুমি সারাটা দিন ওর সাথে ঘুরে বেরিয়েছ? সত্যি আমি ভাবতে পারছি না। আবার বলছো তোর বান্ধবী? ওর মাথায় এমনিতেও খারাপ, ও তো ওর মাথাটাও খারাপ করে দিয়েছে। আন্টি কঠিন গলায় বলে, ওকে নিয়ে একটা আজেবাজে কথা বলবি না সীমান্ত। আমি কার সাথে বন্ধুত্ব করব
সেটা তোরা বাপ ছেলে ঠিক করে দিবি? আঙ্কেল আর সীমান্ত ভাইয়ের মুখখানা দেখার মতো হয়েছে। দুজনে হাঁ করে তাকিয়ে আছে। আন্টি সোফা থেকে সেরে উঠল। আমি অনেক ক্লান্ত, গোসল সেরে বিশ্রাম নেব। আগামী শুক্রবার আমরা আবার বেরোবো। জেনে তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও মা। আঙ্কেল ও আন্টির পিছনে পিছনে গেল। আমি বাসা থেকে বের হতে গেলেই সীমান্ত ভাই ডাক দিলেন। তিনি কিছু বলার আগে আমি বললাম, আমাকে কথা শুনে লাভ নেই, যা বলার আন্টি বলে দিয়েছে। তুমি আমার মায়ের মাথাটা খেও না তো। আশ্চর্য কথাবার্তা, আমি কিভাবে আন্টির মাথা খেলাম? মানুষের মাথা কি খাওয়ার ক্ষমতা থাকলে সবার আগে আপনার মাথাটা খেতাম। তা কি পেরেছি? আমি আন্টিকে ডেকে বলবো আপনি আমাকে কথা শোনাচ্ছেন। আন্টিকে ডাকতে শুরু করলাম। সীমান্ত ভাই চাপা গলায় বললেন, আর একটা ডাক দিবে না? যা বাসায় যাও ফাজিল। আমি বাসায় চলে আসি। সুরভি আপা নিশ্চয়ই গাল ফুলিয়ে বললেন, দেখেছো আন্টি জেনিতের সাথে ঘুরতে যায়, কত ভাব তাদের। আমার এসব একদম ভালো লাগছে না, কালনাগিনী একটা। প্রতিদিন রাতে আমি টের পাই সুরভি আপা ছাদে যাচ্ছেন, সীমান্ত ভাইয়ের সাথে গভীর রাত পর্যন্ত কথা বলছেন, বারান্দা দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকছেন, ইশারা করছেন। কলেজে যাওয়ার সময় কয়েকদিন দেখলাম তারা দুজনে রিক্সায় ঘুরছে। এগুলো দেখে দেখে আমি ভিতর থেকে ভেঙে পড়ছি। চাইলেও এগুলো উপেক্ষা করতে পারছি না। এসব উপেক্ষা করা সহজ নয় আমার জন্য। কম করে হলো সুরভি আপার 10 জন প্রেমিককে আমি চিনি। নাদিমের সঙ্গে কত গভীর প্রেম ছিল তার। সবাইকে ছেড়ে ছুড়ে তিনি এবার সীমান্ত ভাইকে ধরলেন। আমি চাইলেই সীমান্ত ভাইকে গিয়ে সব বলতে পারি, কিন্তু নিজেকে অতটা ছোট করতে ইচ্ছে হচ্ছে না। তিনি আমার কথা বিশ্বাসও করবেন না, হয়তো উল্টো ভেবে বসবেন আমি ঈর্ষা কাতর হয়ে রাগের বশে তাদের প্রেম ভাঙতে চাচ্ছি। আমার সম্পর্কে আরও খারাপ ধারণা হবে। থাক, যা ইচ্ছে হতে থাক, দেখি কত দূর গড়ায়। আজ দুপুরে দেখলাম সুরভি আপা গোসল সেরে ভেজা চুল মেলে বারান্দায় গেলেন। সীমান্ত ভাইও তাদের বারান্দায় দাঁড়িয়ে আছে। সুরভি আপা তার দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেয়। আমার অশান্তি হয়, দুঃখ হয়, নিজের মনকে শান্ত করতে পারি না। আমার মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে এসব দেখে দেখে তা যেন আরও গভীর হচ্ছে। এখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার দরকার, নয়তো যে যন্ত্রণায় আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি তা থেকে নিস্তার পাবো না। আমি ব্যাগ গোছাতে থাকি, বড় শ্বশুর বাসায় চলে যাব। ব্যাগ গোছাতে গিয়ে আমার চোখ ভিজে যাচ্ছে। নানু আসে রুমে, আমাকে ব্যাগ গোছাতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার? বড় শ্বশুর বাসায় যাব নানু, কয়দিন থাকবো? কী হয়েছে বলতো? প্লিজ নানু, কোনো প্রশ্ন করো না, আমার ভালো লাগছে না এখানে। নানু মুখ ভার করে রইলেন। তিনি সবসময় আমাকে তার কাছে রাখতে চান। আমি ব্যাগ নিয়ে বের হয়ে যাই। এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছিল। বাইরে বের হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। সপ্তাহখানেক থাকি চাচুর বাসায়। এই কয়েকদিনে নিজেকে স্থির করেছি মাসখানেক থাকার ইচ্ছে ছিল, কিন্তু নানুর কান্নাকাটির জন্য তা সম্ভব হলো না। তিনি গাড়ি পাঠালেন যাওয়ার জন্য। আবার ব্যাগপত্রের গুছিয়ে নিয়ে বের হই। গাড়িতে বসি, ড্রাইভার চাচাকে বলি একটা হিন্দি গান চালাতে। তিনি পুরোনো একটা গান ছাড়ে, মন্দ না। আমি চোখ বুজে থাকি। ঘন্টাখানেক পর চোখ খুলে দেখি গাড়ি জ্যামে পড়েছে। বিশাল লম্বা জ্যাম। কয় ঘন্টা বসে থাকতে হবে জানি না। আমি গাড়ির কাজ নামিয়ে বাইরের দিকে তাকাই। হঠাৎ সুরভি আপাকে দেখলাম। ভাবলাম চোখের ভুল, ভালো করে তাকালাম আবার। ভীষণ চমকে গেলাম আমি, ভীষণ। সুরভি আপা একা না, সঙ্গে তার প্রেমিকও আছে, নাদিম ভাই। আমি হাঁ করে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকি। গাড়ি থেকে নেমে তাদের পিছু নিলাম। তারা হাত ধরাধরি করে একটা আবাসিক হোটেলের দিকে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিই, সুরভি আপা। সুরভি আপা ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে। নাদিম ভাইয়ের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। চূড়ান্ত অপ্রস্তুত, হতভম্ব তিনি। কিছু বলতে পারলেন না, থ মেরে তাকিয়ে রইলেন। আমি কিছু জিজ্ঞেস করলাম না, আর ইচ্ছে হলো না। চলে আসি ওখান থেকে, গাড়িতে বসি। ড্রাইভার চাচাকে বলি, এই প্যানপানানি গান বন্ধ করে ডিজে গান চালান। তিনি ডিজে গান চালায়। চাচা, গাড়িটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। কেমা, বড় গাড়ি দিয়ে কী করবেন? এই মুহূর্তে ইচ্ছে করছে, কিন্তু গাড়িটা এত ছোট। আহারে বেচারা সীমান্ত ভাই, খুব করুণা হচ্ছে আমার। প্রথম প্রেমে ব্যর্থ হয়ে সাইকোলজিস্টের কাছে যেতে হয়েছে, এবার নিশ্চিত পাগলা গারদ। যে দুঃখে আমি নিজের ভিতরটা নিঃশেষ করে দিতে বসেছিলাম, যে যন্ত্রণা ভুলতে আমি বাড়ি ছাড়লাম, এই মুহূর্তে তার সব ধুয়ে মুছে গেল। যে প্রেম ভাঙতে আমি নিজেকে ভিলেন চরিত্রে কল্পনা করলাম, সেই প্রেমের কি দুর্দশা! এত ঠুনকো প্রেম ভাঙতে ভিলেন আর হতে ইচ্ছে করলো না। মশা মেরে খুনের দায়। গাড়ি বাসার সামনে এসে থামে। আমি গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বল মুখে সীমান্ত ভাইয়ের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। উপরে তাকিয়ে দেখি তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার লাভ বার্ডস জোড়াকে খাবার দিচ্ছে। নিজের লাভ আবাসিক হোটেলে উড়াউড়ি করছে, আর সে লাভ বার্ডস নিয়ে ব্যস্ত। একেই বলে ইঁদুর কপাল। আমি গলা ছেড়ে ডেকে বললাম, সীমান্ত ভাই। আহারে, ঠকছেন ভাই। সীমান্ত ভাই আমার কথা বুঝলেন না। কী সব হাবিজাবি বলো? টায়েব দৃষ্টিতে তাকিয়ে রইলেন।